জানা থাকে আমাদের, আহ, আমাদের যদি ডিটেলস সবকিছু জানা থাকে, তো আমরা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে ওই ম্যাথের যদি কোনো ছোট একটা প্রশ্ন আমাদেরকে দেয়, তাহলে আমরা খুব ইজিলি সেটা বের করতে পারবো আর কি। যেমন অনেক সময় আমাদের বিমের রেজাল্ট ক্যাপাসিটি বের করতে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ফায়ার ভ্যালুটা চেঞ্জ হয়। তো ফায়ার ভ্যালুটা আমরা জানি যে ফাই যে ফাংশন অফ হচ্ছে স্ট্রেইন আর কি, বা স্ট্রেইন অফ হচ্ছে টেনসাইল রেইনফোর্সমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যায় ফায়ার ভ্যালুটা টেনসাইল রেইনফোর্সমেন্টের যে স্ট্রেন আছে এটার সাথে ভ্যারি করে। এখন হচ্ছে আমাদের টেনসাইল রেইনফোর্সমেন্ট আমাদের একটা লেয়ারও থাকতে পারে, দুইটাতেও থাকতে পারে, বা তিনটা লেয়ারও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কোন লেয়ারের স্ট্রেনটা নিয়ে ক্যালকুলেশন করবো, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের, আমরা যদি একটা বড় ম্যাথ করি বা ডিজাইনের একটা বড় আমাদের প্রবলেম জানা থাকে, তো ওইটার যদি ছোট ছোট পার্টিকুলার কোনো পোর্শন আমাদেরকে পরীক্ষায় বের করতে দেয় বা করতে দেয়, তো আমরা খুব ইজিলি সেটা করতে পারবো। হ্যাঁ, তো আমরা শুরু করি আজকে আমাদের যে আরসিসি বিম ডিজাইন দিয়ে আমরা শুরু করবো আর কি। সেকশন হচ্ছে আমরা ক্যারেক্টার আনক্যারেক্টার একটা প্রশ্ন থাকে। তো যেখানে আমরা একটু জিনিসটা একটু বলি যে এখানে কোন একটা সেকশন ক্যারেক্টার আনক্যারেক্ট বলতে যেটা বোঝায় যে সেকশন বলতে হচ্ছে একটা কমপ্লিট সেকশন যদি আমি চিন্তা করি, একটা বিমের একটা রেক্টেঙ্গুলার সেকশন। তো এখানে কখন ক্র্যাক অকার করবে, তো ক্র্যাকটা অকার করে নর্মালি হচ্ছে কনক্রিটে আমরা জানি। তো এটা যদি হচ্ছে কোন একটা আরসিসি বিমের কোন একটা সেকশন হয়, তো এখানে ক্র্যাক অকার করে নর্মালি হচ্ছে কনক্রিটে। তো কনক্রিটে ক্র্যাক অকার করে কখন, যখন হচ্ছে এই কনক্রিটে আমরা যে যে আমাদের যে ক্যাপাসিটিটা আছে, ক্যাপাসিটি বলতে হচ্ছে ক্র্যাক কে রেজিস্ট করার যে আমাদের ক্যাপাসিটি, এইটাকে যদি হচ্ছে এখানে যে স্ট্রেসটা আসবে, সেই স্ট্রেসটা যদি এটাকে হচ্ছে মানে আমরা যদি ইয়ে করে যায়, এটাকে যদি হচ্ছে কোনোভাবে হচ্ছে এখান থেকে এটা বেশি আসে আর কি, হ্যাঁ। তো নর্মালি হচ্ছে আমরা যেটা বলি যে কনক্রিটের আমরা যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা বলি, যে কনক্রিটের আমরা দুই ধরনের স্ট্রেস এখানে বলতে পারি, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্র্যাকিং স্ট্রেস। তো তিন ধরনের স্ট্রেস যদি আমি বলি, একটা হচ্ছে আমি যদি একটা কনক্রিটের টেনসাইল স্ট্রেস বা এফটি যেটাকে আমি বলতেছি, এরপর হচ্ছে এটাতে আমরা যদি কম্প্রেসিভ স্ট্রেস যদি বলি এফসি, আর একটা আমি যদি বলি এটা হচ্ছে ক্র্যাকিং স্ট্রেস এফ সি, সি আর বলি আর কি। হ্যাঁ, তো এই ক্র্যাকিং স্ট্রেসটা যদি হচ্ছে কি হয়, এর যে স্ট্রেংথ যেটা আছে, স্ট্রেংথ বলতে হচ্ছে এই স্ট্রেসটাকে আমাদের মানে রেজিস্ট করার জন্য যে ক্যাপাসিটিটা, হ্যাঁ। তো এইটা যদি হচ্ছে কম হয় আর কি, হ্যাঁ, মানে রেজিস্টিভ যে ক্যাপাসিটিটা সেটা যদি হচ্ছে কম হয়, তাহলে দেখা যায় যে হচ্ছে এটাতে আমাদের ক্র্যাক অফার করে। তো এখন জাস্ট হচ্ছে এইটা যদি আমাদের জানা থাকে আর কি। আচ্ছা, তো আমরা বলি তাহলে এখন হচ্ছে একটু দেখি যে টেনসাইল স্ট্রেস ইন কনক্রিট, হ্যাঁ, যদি হচ্ছে মডুলাস অফ রাপচার থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো যে এই সেকশনটা হচ্ছে আনক্র্যাক, মানে এখানে কোনো ক্র্যাক অকার করবে না। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি হচ্ছে এখানে একটা এরকম একটা বিম দেখি, বিমের একটা লঞ্চ সেকশন দেখি, তো এখানে আমাদের হচ্ছে ধরে নিচ্ছি এটা একটা বি সাপোর্ট আর এটা একটা রোলার সাপোর্ট। তো এখানে আমরা দেখি এখানে একটা লোডের কারণে কি হবে, বিম হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেস হবে। এখানে কিছু স্ট্রেস আসবে হচ্ছে টেনসাইল স্ট্রেস, কিছু আসবে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তো আমরা জানি হচ্ছে এই বিমের বেন্ডিংটা যদি হচ্ছে এখানে যেহেতু লোড উপরের দিকে আছে, মানে এগুলো হচ্ছে গ্র্যাভিটি ডিরেকশনাল লোড কাজ করতেছে, কাজেই এটা বেন্ডিংটা হবে হচ্ছে এরকম বা পজিটিভ বেন্ডিং। অর্থাৎ হচ্ছে উপরের পার্টে থাকবে হচ্ছে কম্প্রেশন, নিচের পার্টে থাকবে হচ্ছে আমাদের টেনশন। হ্যাঁ, তো এই নিউট্রাল এক্সিসটা যদি এখানে হয়, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা এর নিউট্রাল এক্সিস। ঠিক আছে, এটা নিউট্রাল এক্সিস মানে হচ্ছে এটাকে আমি এন এ দিয়ে স্পেস করতেছি। তো এটা টপের যে পোর্শনটা এখানে হচ্ছে আমরা বলতেছি যে এখানে কম্প্রেশন আসতেছে, আর বটমের যে পার্টটা আছে এখানে হচ্ছে আমাদের টেনশন আসতেছে। হ্যাঁ, তো তাহলে ক্র্যাকটা কোথায় অকার করবে, ক্র্যাকটা অকার করবে মেইনলি হচ্ছে আমাদের, হ্যাঁ, এই সাইড থেকে ক্র্যাকটা শুরু হবে, মানে টেনসাইল ফেস থেকে ক্র্যাকটা শুরু হবে। তো এখন যেহেতু টেনসাইল ফেস থেকে ক্র্যাকটা শুরু হবে, তো এই কনক্রিটের আমরা কি বলছি যে এর একটা হচ্ছে আহ, এর একটা স্ট্রেংথ আছে। ঠিক আছে, স্ট্রেংথ বলতে যেটা হচ্ছে আমাদের এই আমাদের স্ট্রেস কে প্রতিরোধ করে আর কি, যে পার্টটা। তো এর স্ট্রেংথ বলতে আমি যদি এখন এটাকে মডুলাস অফ রাপচার বলি, তো আচ্ছা, তো এখন এটাকে যদি হচ্ছে আমি মডুলাস অফ, আমরা জানি যে একটা কনক্রিটের যদি স্ট্রেস স্ট্রেংথ
তো আমরা যখন হচ্ছে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখে আসছি, তো তখন আমরা জানি যে হচ্ছে এটা কি থাকে, স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের একটা ইল পয়েন্ট থাকে, ইল পয়েন্টের হচ্ছে আমাদের এরপর একটা আলটিমেট স্ট্রেস হয়ে এখানে হচ্ছে আমাদের একটা রাপচার পয়েন্ট থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল থাকে হচ্ছে স্ট্রেস, বটমে থাকে হচ্ছে স্ট্রেন। আর ঠিক যদি হচ্ছে আমরা একটা কনক্রিটের ক্ষেত্রে দেখি, তো কনক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা হচ্ছে এরকম হয় যে এখানে হচ্ছে আমাদের যে একটা নির্দিষ্ট পোর্শন পরে এখানে যে এটা ছিঁড়ে যায় আর কি। তো এর যে হচ্ছে আমাদের তার মানে এই ছিঁড়ে যাওয়ার যে পোর্শনটা, এটাকে আমরা বলেছি রাপচার। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট অফ রাপচার। তো এটা করসপন্ডিং যে স্ট্রেসটা, হ্যাঁ, সেটাকে হচ্ছে আমরা রাপচার স্ট্রেস বলতে পারি। তো যেহেতু এখানে আমি বলছি যে এটা কনক্রিটের স্ট্রেংথ, তার মানে তো আমি এই পার্টটাকে যদি বলি যে এখানে হচ্ছে আমাদের কনক্রিটের, এটা হচ্ছে আমাদের মডুলাস অফ রাপচার। তো এই মডুলাস অফ রাপচারটা, এটাকে যদি আমি মডুলাস অফ রাপচার বলি, তো এই মডুলাস অফ রাপচারটা যদি কি হয়, এটা যদি আমাদের কনক্রিটে যে স্ট্রেস আসতেছে, হ্যাঁ, আমাদের কনক্রিটে কি স্ট্রেস আসে আমি বলছি যে টপে এখানে কম্প্রেশন আসবে যেহেতু লোডটা গ্র্যাভিটি ডিরেকশনে কাজ করতেছে, এবং বটম হচ্ছে আমাদের টেনশন আসবে। তো ক্র্যাকটা শুরু হয় নর্মালি নিচে থেকে। তো কনক্রিটে কি কি ধরনের ক্র্যাক হয় এটা আরেকটু দেখে আসি। যে আমরা যে বললাম নিচে থেকে ক্র্যাক শুরু হয়, হ্যাঁ, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্র্যাক হয়। প্রথমত হচ্ছে আমাদের কিছু ক্র্যাক আসে যেগুলো হচ্ছে 45 ডিগ্রিতে এক্সটেন্ড করে। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের এভাবে 45 ডিগ্রিতে এক্সটেন্ড করে। আবার কিছু ক্র্যাক আছে যেগুলো হচ্ছে এভাবে 90 ডিগ্রিতে উপর থেকে এক্সটেন্ড করে। আবার কিছু ক্র্যাক আছে যেগুলো হচ্ছে এই মানে 45 প্লাস একই সাথে 90 ডিগ্রি এভাবে, হ্যাঁ, আমাদের আহ, এভাবে এক্সটেন্ড করতে থাকে আর কি। তো এই যে যেগুলো শুধুমাত্র আমাদের 45 ডিগ্রিতে এক্সটেন্ড করে, মানে আমাদের রেইনফোর্সমেন্ট থেকে যেগুলো স্টার্ট হয় আর কি, এগুলোকে আমরা বলি যে শিয়ার ক্র্যাক বলি। হ্যাঁ, আমাদের এরপরে হচ্ছে আমাদের এই যে 90 ডিগ্রিতে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে যে হচ্ছে আমাদের ক্র্যাক গুলো হয়, সেগুলোকে আমরা বলে থাকি ফ্লেক্সার ক্র্যাক। আর হচ্ছে আমাদের যে ক্র্যাকটার মধ্যে দুটাই থাকে, শিয়ার এবং হচ্ছে ফ্লেক্সার। হ্যাঁ, এই দুইটার হচ্ছে আমাদের এই দুইটা স্ট্রেস এর একসাথে ক্রিয়া করে যে ক্র্যাকটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এরকম ফিগারটা এরকম হবে কি, মানে সেটা একই সাথে ফ্লেক্সার স্ট্রেসের জন্য ক্র্যাক হবে প্লাস হচ্ছে শিয়ারের জন্য ক্র্যাক হবে। তো যাই হোক, তো এখানে আমরা দেখতেছি কি যে নিচের পোর্শনটা থেকে ক্র্যাকটা আসলে শুরু হয়, মানে টেনশন ফেসটা থেকে আর কি। হ্যাঁ, সব ক্ষেত্রে। তো এইটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের এই মডুলাস অফ রাপচারের ভ্যালুটা, হ্যাঁ, এইটা যদি হচ্ছে কি হয় আমাদের এখানে যে টেনসাইল স্ট্রেস আছে এফটি, এই টেনসাইল স্ট্রেস থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, ক্র্যাক অকার করবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ আপনি চিন্তা করেন যে আপনার যে টেনসাইল স্ট্রেস যেটা আসতেছে, হ্যাঁ, আমরা আবার একটু সেকশনটা দেখি। তো ধরেন এই পোর্শনে আপনার মডুলাস অফ রাপচারের ভ্যালু হচ্ছে আপনার 400, ঠিক আছে, 400 কেএসআর। এখন আপনার এখানে যে স্ট্রেসটা আসতেছে, লোডের কারণে যে স্ট্রেস আসতেছে, এই স্ট্রেসের ভ্যালু বা হচ্ছে টেনসাইল স্ট্রেস হচ্ছে এফটি, এই কষ্ট হচ্ছে ধরেন আপনার 500 আসবে, 500 কেএসআর। তার মানে আপনার যে রেজিস্টিভ যে ক্যাপাসিটি আছে এটাকে কি করে গেছে, এটাকে সে এটা ওভার হয়ে গেছে, মানে এটা থেকে বড় হয়ে। সো তাহলে এখানে কি হবে, এখানে ক্র্যাক হবে। আমরা জানি যে যেহেতু স্ট্রেস বেশি আসতেছে ক্যাপাসিটি থেকে, কাজে এখানে ক্র্যাক হবে। আর যদি এই যে আমাদের টেনশন স্ট্রেস এটা যদি হচ্ছে আমাদের কি হয়, ছোট হয় এই 400 থেকে, যেমন এটার ভ্যালু যদি সে হচ্ছে আপনার 300 হয়, অথবা ধরে নিলাম 400ই হইলো আর কি, তাহলে কি হবে, তাহলে এখানে কোনো ক্র্যাক হবে না। তো ক্র্যাক হবে না, কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটি তখন আহ, ইয়ে পড়ে যায়নি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওভার হয়ে যায়নি বা এটা থেকে বেশি হয়নি আর কি। সো এই যে এখানে আমরা ব্যাপারটা দেখলাম যে কি আমাদের যে বটমে যে টেনসাইল স্ট্রেসটা আসবে, এই টেনসাইল স্ট্রেসের ভ্যালুটা যদি হচ্ছে কি কি হয় আমাদের মডুলাস অফ রাপচার কি কখনো ওভার করে যায় বা এটাকে যদি আমাদের এটা থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি যে এখানে ক্র্যাক হবে। আর যদি এটা থেকে ছোট হয় তাহলে আমরা বলবো এখানে ক্র্যাক হবে না। তো এই যে একটা ক্ষেত্রে ক্র্যাক হয় আর একটা ক্ষেত্রে ক্র্যাক হয় না, এইটাকে আমরা বলতেছি যে কখনো সেকশনটা আনক্র্যাকড অবস্থায় থাকে, হ্যাঁ, আনক্র্যাকড অবস্থায় থাকে। আবার কখনো হচ্ছে আমাদের সেকশনটাতে কি হয়, ক্র্যাক ওভার করে। হ্যাঁ, এই দুইটা পোর্শনের বেসিসে আমরা যদি হচ্ছে দেখি যে এই বিমটা আমাদের যে স্ট্রেস কন্ডিশন যেটা, আমরা যদি একটা বিমের স্ট্রেস কন্ডিশন অ্যানালাইসিস করি, যে কি কিসে দেখবো আমরা এই দুইটা কন্ডিশন, যে যখন সেকশনটা আনক্র্যাক থাকবে, হ্যাঁ,
তো তাহলে আমরা ফার্স্ট ক্রাইটেরিয়াটা দেখি যে যদি আমাদের সেকশন যদি আনক্র্যাকড থাকে তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি হবে, আগে বলছি যে আমাদের যে টেনসাইল স্ট্রেসটা কি হবে, এটা হচ্ছে ছোট হবে কার থেকে, মডুলাস অফ রাপচার থেকে। ঠিক আছে, মডুলাস অফ রাপচার থেকে এটা ছোট হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কি থাকবে, সেকশনটা আনক্র্যাক থাকবে, মানে কোনো ক্র্যাক হবে না। তো কোনো ক্র্যাক যদি অকার না করে, এই ক্ষেত্রে অ্যাজাম্পশনটা হচ্ছে, এই ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন আছে। তো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে এখানে আমাদের আমরা ট্রান্সফর্ম সেকশন ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, তো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন ক্যান বি ইউজড। তো এটা আপনারা আরসিসি যে ফোল্ডারটা আছে ওখানে বিম ডিজাইন পার্টের মধ্যে এটা পাবেন। সাবজেক্ট ওয়াইজ নোট দেখবেন, গুগল ড্রাইভে যে সাবজেক্ট ওয়াইজ নোটে যাবেন, তারপর আরসিসি ফোল্ডার আছে ওটার মধ্যে এটা পাবেন। তাহলে হচ্ছে এখানে আমরা কি করতে পারবো, ট্রান্সফর্ম সেকশন ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে আমাদের পুরো লোডটা কনক্রিট ক্যারি করবে। এখানে আমাদের যে পুরো লোডটা আসবে, সে একটু আগে আমি যে দেখালাম, মানে একটা বিমের ওপর এখানে আমরা একটা ইউডিএল দেখিয়েছিলাম এরকম করে। তো এটা ধরে নিচ্ছে আমাদের ডাব্লিউ, এই পুরো ডাব্লিউটা কি করবে, আমাদের কনক্রিটটা ক্যারি করবে। মানে হচ্ছে আমাদের এখানে স্টিলের ওপর, হ্যাঁ, তো তাহলে কনক্রিট যদি ক্যারি করে তাহলে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে কনক্রিট উইল ক্যারি দ্য হোল লোড আর কি। হ্যাঁ? তো পুরো লোডটা কনক্রিট ক্যারি করবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের দুইটা অ্যাজাম্পশন। তার মানে হচ্ছে আমাদের পুরো যে লোডটা এটা কনক্রিট ক্যারি করবে। তো এই দুইটা অ্যাজাম্পশনের উপর বেসিস করে আমরা যদি আপনি একটু দেখি, তো ধরে নিচ্ছি যে আমাদের এটা একটা হচ্ছে আমাদের সেকশন, এটা একটা আমাদের বিমের একটা ক্রস সেকশন আমি ধরলাম। তো এটার উপর হচ্ছে আমাদের লোড আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি বিমটা যদি ভাবে এক্সটেন্ড করে, তো এটার উপর অবশ্যই এটার উপর লোড থাকবে। তো লোডের কারণে কি হবে, এখানে বিভিন্ন রকম স্ট্রেস ডেভেলপ হবে। তো আমরা জানি যে টপে লোড যদি এভাবে এখানে থাকে, তো টপে হবে হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেস, বটমে হবে হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেস। সো এখন আমার হচ্ছে যেহেতু এই বটমে কি থাকে, টেনসাইল ফেসে হচ্ছে আমাদের এখানে আমাদের রেইনফোর্সমেন্ট থাকে। তো এখন আমি কি বললাম, আমি প্রথমে বলছি কি যে এখানে আমাদের পুরো লোডটা কি করবে, কনক্রিট ক্যারি করবে। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের স্টিলের পোর্শনটা এখানে আমরা দেখি। তো কাজেই আমরা স্টিলটাকে কি করব, স্টিলটাকে এটাকে ট্রান্সফর্ম করবো কিসে, এটা হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেসে ট্রান্সফর্ম করার ট্রাই করবো। যে আমি দেখি যে এই স্টিলটা আমাদের যে পরিমাণ লোড ক্যারি করবে, এখানে তো আমাদের লোড ক্যারি করবে দুইটা পোর্শন, একটা হচ্ছে আমাদের স্টিল ক্যারি করবে আর একটা হচ্ছে আমাদের কনক্রিট ক্যারি করবে। তো আমাদের স্টিল যে লোডটা ক্যারি করে আমরা জানি যে এটা হচ্ছে কি, সে টেনসাইল স্ট্রেস বা টেনসাইল লোড যেটা এটা ক্যারি করে। তো এখন আমরা যেহেতু বলছি কি যে এখানে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন ইউজ করব এবং পুরো লোডটা কনক্রিট ক্যারি করবে। কাজে আমরা স্টিলটাকে ইকুইভ্যালেন্ট কনক্রিটে এক্সপ্রেস করব। স্টিলটাকে যদি ইকুইভ্যালেন্ট কনক্রিটে এক্সপ্রেস করতে যাই, এটা হচ্ছে আমরা তাহলে এটাকে লেখা যায় এভাবে। এখানে হচ্ছে আমাদের, আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের যে স্টিল আছে, স্টিলের এরিয়া হচ্ছে আমাদের এএস, টোটাল স্টিলের এরিয়া। ঠিক আছে, আর এখানে যদি মডুলার রেশিও এন হয়, মডুলার রেশিও বলতে বোঝায় আমরা স্টিলের মডুলাস অফ স্টিলের হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এর হচ্ছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটাকে আমরা ইসি বলি। ঠিক আছে, তো তাহলে এই যে মডুলাস অফ ইলাস্টিসিটির যে রেশিওটা, এটাকে আমরা বলতেছি এন, বা এটাকে মডুলার রেশিও বলা হয়, মডুলার রেশিও। আচ্ছা, তো এখানে আমরা ইসির ভ্যালুটা আমাদের অনেক সময় দেয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা আমরা বের করবো। এটা ফর্মুলা হচ্ছে 57,000 রুট ওভার এফসি প্রাইম, যেখানে ইসির ভ্যালুটা আসবে হচ্ছে পিএসআই তে, এবং আমাদের এফ প্রাইম সি যেটা আছে এটার ভ্যালু নিতে হবে হচ্ছে আমাদের পিএসআই। ঠিক আছে, তো নিলে আমরা এখান থেকে ইসির ভ্যালুটা পাবো আর কি। তো এরপরে আমি যদি এখানে ইএস এর জায়গায় বসাই, ইএস এর ভ্যালু আমাদের কিন্তু এটা মুখস্থ থাকতে হবে। এটা কত, এটা আমরা জানি কি 200 গিগা প্যাসকেল। ঠিক আছে, অথবা আমরা যদি এটাকে এফপিএস সিস্টেমে দেখি, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে ইএস ইকুয়ালস টু, আমরা জানি যে 29,000 কেএসআর। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মানে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো যাই হোক,
এখন আমরা যদি হচ্ছে কি করি, এটা ট্রান্সফর্ম সেকশন ইউজ করতে যাই, তো এটাকে আমরা দেখবো যে এটাকে এভাবে লেখা যায়, মানে ফাইনাল সেকশনটা আমি দেখাই। প্রথমত প্রথমত আমি কি করব যে আমি প্রথমে সেকশনটাকে এভাবে লেখা যায়, আমাদের যে স্টিলের যে এক্সিসটা আছে বা হচ্ছে আমাদের যে পার্ট বরাবর আমাদের স্টিলটা ছিল, ঠিক আছে। তো স্টিলটাকে আমি ধরে নিচ্ছি যে স্টিলটা আমাদের যে এখানে যে এরিয়াটা ছিল, আমি এটাকে আমি কি করবো, মডুলার রেশিও দিয়ে মাল্টিপ্লাই করবো। মডুলার রেশিও দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের টোটাল যে স্টিলের এরিয়াটা ছিল এস, তাহলে মডুলার রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এন এস, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমার স্টিল কি করতে পারে, দেখেন স্টিল কিন্তু আমরা জানি যে একটা স্টিল হচ্ছে আমাদের টেনশন ক্যারি করে, ঠিক আছে। স্টিল হচ্ছে আমাদের টেনশন ক্যারি করে। আর কনক্রিট কি করে, কনক্রিট কিন্তু আমাদের হচ্ছে ও হচ্ছে কম্প্রেশন ক্যারি করে নর্মালি, হ্যাঁ, কম্প্রেশন ক্যারি করে, এটা হচ্ছে কনক্রিট। তো এখন যেহেতু আমরা করতেছি স্টিলটাকে, হ্যাঁ দেখেন কনক্রিট হচ্ছে আমাদের কম্প্রেশন ক্যারি করে। এখন ধরেন একটা ওয়ান, চিন্তা করেন একটা 1 ইঞ্চি স্কোয়ার এরিয়ার হচ্ছে একটা স্টিল যে পরিমাণ টেনশন ক্যারি করবে, ধরেন হচ্ছে এটা টেনশন ক্যারি করতেছে হচ্ছে আপনার 20 কিপ, আমি ধরে নিলাম। তাহলে ঠিক এই 20 কিপ টেনশনকে ক্যারি করতে, হ্যাঁ, আমাদের আমি যদি বলি যে 1 ইঞ্চি স্কোয়ারের একটা কনক্রিটও এই পরিমাণ টেনশনকে ক্যারি করতে পারবে, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। কারণ আমরা জানি কি কনক্রিট কিন্তু টেনশন ক্যারি করতে পারে খুবই কম। আমরা যখন হচ্ছে ম্যাটেরিয়ালস ল্যাব করছি, ম্যাটেরিয়ালস ল্যাবে একটা ওইখানে একটা প্রশ্ন দেখে আসছিলাম, মানে কনক্রিটের টেনসাইল স্ট্রেস, মানে টেনশন ক্যারি করার ক্যাপাসিটি আর কম্প্রেশন ক্যারি করার ক্যাপাসিটি, অর্থাৎ হচ্ছে টেনসাইল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ যে স্ট্রেংথ আছে, এই দুটার মধ্যে একটা রিলেশন বলা হয় যে অলমোস্ট 10 টাইমস, ঠিক আছে। মানে কনক্রিট হচ্ছে যে পরিমাণ ধরেন ইয়ে ক্যারি করতে পারে, এটা হচ্ছে অলমোস্ট আর কি, হ্যাঁ, এটা যে সবসময় এমন হবে তা না। তো অর্থাৎ কনক্রিট হচ্ছে যে পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস ক্যারি করতে পারে, হ্যাঁ, তার হচ্ছে 10 ভাগের 1 ভাগ সে টেনসাইল স্ট্রেস ক্যারি করতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এখন ওইটার পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে দেখেন এই যে স্টিল হচ্ছে আমাদের 1 ইঞ্চি স্কোয়ার স্টিল আমরা আমাদের যদি 20 কিপ লোড ক্যারি করতে পারে, তাহলে 20 কিপ লোড এটা হচ্ছে কি আমি বলতেছি টেনসাইল, ঠিক আছে, এটাকে আমি বলতেছি টেনশন। তাহলে 20 কিপ টেনশনকে ক্যারি করতে আমাদের কতটুকু কনক্রিট দরকার, আমাদের অলমোস্ট হচ্ছে 10 ইন্টু, মানে ধরেন 10 ইন্টু আমরা কি বলছি এখানে 1 ইঞ্চি স্কোয়ার, 1 ইঞ্চি স্কোয়ার 1 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমাদের স্টিল দরকার। এটা হচ্ছে কি 20 কিপ টেনশন ক্যারি করার জন্য। তো এই 20 কিপ টেনশন ক্যারি করার জন্য তাহলে আমাদের কনক্রিট কতটুকু দরকার হবে, 10 ইন্টু 1, 10 ইন্টু 1 ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ আপনি চিন্তা করেন যে এখানে হচ্ছে মানে এই যে স্টিল এরিয়া যতটুকু লাগছে, কনক্রিট এরিয়া কিন্তু তার 10 গুণ পরিমাণ লাগছে, ঠিক আছে। তো এই জন্যই হচ্ছে আমরা কি করতেছি, যেহেতু এখানে আমরা টেনসাইল স্ট্রেসের একটা ব্যাপার নিয়ে কাজ করতেছি, কাজে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে পরিমাণ স্টিল ছিল, যেমন এখানে ধরে নিচ্ছি যে কত এস পরিমাণ স্টিল ছিল, তো ওইটার এন টাইমস হচ্ছে কি লাগবে আমাদের, কনক্রিট লাগবে, ঠিক আছে। তার মানে এখানে ওইটার এন টাইমস হচ্ছে আমাদের কনক্রিট লাগবে। এখন আমি কি করছি, এই কনক্রিটটাকে এখানে না দেখে আমি দুই পাশে দুইটা উইং হিসেবে ভাবে দেখাইছি বা দুইটা ফ্লেঞ্জ হিসেবে দেখাইছি, ঠিক আছে। তো এই ফ্লেঞ্জটা তার মানে হচ্ছে আমার এই দুইটা ফ্লেঞ্জ মিলে টোটাল কত এরিয়া হবে, টোটাল এরিয়া হবে হচ্ছে এন এস। তো এনটাকে কি বলা হয়, এনটাকেই বলা হয় হচ্ছে আমাদের যে এই যে এখানে আমরা 10 টাইমস ইউজ করলাম, হ্যাঁ, এই টাইমসটা মানে হচ্ছে এই মাল্টিপ্লায়ারটা আর কি, ঠিক আছে। এই এন এর ভ্যালুটা কি হবে বলে 1 থেকে বড় হবে। তো এটাই আমরা পাই হচ্ছে কিভাবে, আমরা স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিও থেকে এটা পাই, যেটাকে আমরা বলি মডুলার রেশিও। হ্যাঁ, আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার আর কি। তো তো যাই হোক, তো এখানে হচ্ছে তাহলে এই দিকে অর্ধেক যাবে, এন এস এর অর্ধেক এই দিকে যাবে, আর বাকি অর্ধেক কোন দিকে যাবে, এই পাশে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এতটুকু কনক্রিট লাগবে, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট কার ইকুইভ্যালেন্ট, এই যে স্টিলটার ইকুইভ্যালেন্ট আর কি। তো স্টিলটাকে আমরা কনক্রিটে কনভার্ট করলাম, যেহেতু আমরা এখানে ট্রান্সফর্ম সেকশন ইউজ করব। আচ্ছা, এখন আসি, তো ভিতরে কি হয়ে গেল দেখেন, যখন আমি স্টিলটাকে এই কনক্রিটে রিপ্লেস করলাম, তো ভিতরে এই জায়গাটা হচ্ছে আমি এবার কি করব, স্টিলটাকে এখানে মাইনাস করে দিব। তো আমি যদি স্টিলটাকে মাইনাস করে দিই, স্টিল এরিয়াটাকে,
দেখেন আমি স্টিলটাই রাখবো না এখানে, তাহলে তাহলে আমি যেটা করব, আমাদের ফাইনাল যে সেকশনটা আসবে এটা হচ্ছে এরকম, মানে এখানে আমার স্টিলটা থাকবে না আর কি। স্টিলটা যদি না থাকে সেক্ষেত্রে দেখেন আমাদের এরিয়াটা হবে কত, NaS মাইনাস হচ্ছে AS, বা যেটাকে আমি বলতে পারি হচ্ছে N-1 ইন্টু হচ্ছে আমাদের AS। তো এখন আমি যদি এই দুই পাশের কনক্রিট এরিয়া গুলো চিন্তা করি ফ্লেঞ্জের, তাহলে এই পাশের এরিয়াটা হবে N-1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে AS, আর এই রাইট সাইডের এরিয়াটা হবে N-1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের AS। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ট্রান্সফর্ম সেকশন, যেখানে কি কোনো রকম স্টিল নাই, পুরোটাই হচ্ছে আমাদের কনক্রিট। সো ওই যে আমরা দুইটা অ্যাজাম্পশন বলছিলাম, প্রথম অ্যাজাম্পশন হচ্ছে কি আমরা ট্রান্সফর্ম সেকশন ইউজ করব, সেকেন্ড অ্যাজাম্পশন বলছিলাম যে কনক্রিট কনক্রিট ক্যান ক্যারি আমাদের অনলি হচ্ছে, এখানে কনক্রিট হচ্ছে কি করবে, টেনশনটা ক্যারি করবে আর কি। কনক্রিট হচ্ছে টোটাল লোডটা ক্যারি করবে। তাহলে কনক্রিট যদি টোটাল লোড ক্যারি করে এবং এটার যদি হচ্ছে আমরা যদি স্টিল এখান থেকে ইয়ে করে দেই, অমিট করে দেই, তাহলে ফাইনালি হচ্ছে আমরা এটা পাবো। তো এখন আসি আমরা তাহলে একটু এটার ফর্মুলা গুলো দেখি, যে এখানে আমরা কি কি ফর্মুলা ইউজ করব। তো প্রথমত হচ্ছে আমরা দেখে আসলাম যে এখানে মডুলার রেশিও নামে একটা টার্ম আছে। তো মডুলার রেশিওটাকে N ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ইসি বলা হয়। এরপর আমরা দেখলাম যে হচ্ছে এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি একটা পোর্শন আছে যেটা ইএস এর ভ্যালুটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হয়। এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 29,000 কেএসআই। এরপর আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমাদের ইসিং যে ভ্যালুটা, এটা বের করা যায় কিসের রেসপেক্টে, এটা হচ্ছে আমাদের এ প্রাইম সি এর ফাংশন যেটা প্রকাশ করা যায়। যেমন হচ্ছে আমাদের ইসি যে পার্টটা আছে এটা হচ্ছে 57,000 রুট ওভার এ প্রাইম সি। তারপর হচ্ছে আমাদের এরপরে, আচ্ছা এখানে আমরা আমরা যদি এখন, যেহেতু কনক্রিটের আমরা বলছিলাম যে কি হচ্ছে এখানে, যে লোডের কারণে উপরে একটা স্ট্রেস কাজ করতেছে, নিচে একটা স্ট্রেস কাজ করতেছে। তো উপরেরটাকে আমরা বলতেছিলাম কি, যে এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, নিচেরটাকে বলতেছিলাম টেনসাইল স্ট্রেস। তো এই স্ট্রেসটা যে আমরা ক্যালকুলেট করবো, এটা কি স্ট্রেস, এটা কিন্তু ফ্লেক্সুরাল স্ট্রেস। ফ্লেক্সুরাল স্ট্রেস বলতে কি, ফ্লেক্সুরাল স্ট্রেস বলতে হচ্ছে আমরা দেখতেছিলাম যে বিমে আমরা লোড দিচ্ছি, এই লোডের কারণে বিমটাতে একটা বেন্ডিং হচ্ছে, ঠিক আছে, এই যে বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সুরাল স্ট্রেস, এইটাই বেন্ডিং এর কারণে যে স্ট্রেস ডেভেলপ করে সেটাকে আমরা ফ্লেক্সুরাল স্ট্রেস বলি, বা এটাকে বেন্ডিং স্ট্রেসও বলা হয়। তো আমরা সলিড মেকানিক্সে পরে আসছি আর কি সবাই, সেটা হচ্ছে যে এটার ফর্মুলা হচ্ছে যে বেন্ডিং MY ডিভাইডেড বাই আই, ঠিক আছে, মানে বেন্ডিং মোমেন্ট টাইমস হচ্ছে আমাদের ডিস্টেন্স ফ্রম দা, এটা হচ্ছে আমরা যদি বলি যে যে ফেস থেকে আমরা বের করবো, ডিস্টেন্স ফ্রম দা নিউট্রাল এক্সিস টু দা কম্প্রেশন অর টেনশন ফেসে। আর আই কে বলা হচ্ছে মডুলাস অফ ইনার্শিয়া। তো মডুলাস অফ ইনার্শিয়াটা যেটা MOI, তো এটা এটা আমরা বের করবো উইথ রেসপেক্ট টু নিউট্রাল এক্সিস। আচ্ছা, তো আই বের করার ফর্মুলা আমরা জানি, এটা কি, এটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে সামেশন অফ বি স্কিপ ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে আমাদের এ ডি স্কোয়ার, যেখানে ডি কে বলা হয় কি, ডি কে বলা হয় হচ্ছে আমাদের কোন একটা আমাদের সে ধরেন হচ্ছে আমরা একটা সেকশন এখানে চিন্তা করলাম, মানে এটা যে প্যারালাল এক্সিস থিওরেম আর কি, প্যারালাল এক্সিস থিওরেমটা ডি হচ্ছে দুইটা প্যারালাল এক্সিস এর মধ্যকার এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা শর্টেস্ট ডিসটেন্স আমরা বলতে পারি। তো আমরা একটা ম্যাপ দেখি যেটা নিলসনের বই আছে 3.1, এই ম্যাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এখন যে ম্যাপটা করব। তো এই ম্যাপটা আছে হচ্ছে নিলসনের বইয়ে 3.1 আর কি, এক্সাম্পল 3.1। তো এটা আপনারা আমার লেকচার শিটও পাবেন আর কি। আচ্ছা, তো প্রবলেমটা এভাবে বলা আছে, আমি যদি হচ্ছে এটা একটু জাস্ট দেখাই, যে এখানে একটা বিম সেকশন বলা আছে। হ্যাঁ, তো একটা বিমের সেকশনে বলা আছে হচ্ছে এটার উইথ হচ্ছে 10 ইঞ্চি, এবং এটার হাইট হচ্ছে বলা আছে 25 ইঞ্চি। তারপর এটার যে ডি, ডি কে বলা হয় ইফেক্টিভ ডেপথ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 23 ইঞ্চি বলা আছে আর কি। তো এই যে বিমটা, এটাতে বলা আছে হচ্ছে এখানে তিনটা হচ্ছে 8 নাম্বার বার আছে, হ্যাঁ, তার মানে এটাতে তিনটা হচ্ছে 3 নাম্বার 8 বার, এটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট হিসেবে আছে বা লংজিটুডাল রেইনফোর্সমেন্ট হিসেবে এটা আছে, হ্যাঁ। এবং এখানে বলা আছে যে এখানে আমাদের যে কনক্রিট, আমরা যে বিমটা যখন কাস্ট করছি তার আগে আমরা যখন কনক্রিটের সিলিন্ডার স্ট্রেংথ
টেস্ট করছি, তো সেখানে আমরা দেখে আসছি যে এটার এফসি প্রাইমের যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের 4000 পিএসআই ছিল। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবং এটার যে টেনসাইল স্ট্রেংথ ইন বেন্ডিং, অর্থাৎ এটা টেনসাইল স্ট্রেংথ বলা আছে, স্ট্রেংথ। ঠিক আছে, স্ট্রেংথ মানে হচ্ছে তার লোড বিয়ারিং ক্যাপাসিটি, যেটা স্ট্রেংথ হচ্ছে লোড বিয়ারিং ক্যাপাসিটি, যেটা লোড বিয়ারিং ক্যাপাসিটি। তো এই ভ্যালুটা দেয়া আছে হচ্ছে, এটা কি স্ট্রেংথ দেয়া আছে বলা আছে, টেনসাইল স্ট্রেংথ, বা এটাকে আমরা মডুলাস অফ রাপচার বলতে পারি। এই ভ্যালুটা বলা আছে হচ্ছে আমাদের 475। তার মানে এই ভ্যালুটা বলা আছে 475। এটা কিসে আছে? এটা আছে হচ্ছে পিএসআই তে। ঠিক আছে, এরপরে এর যে ইল্ড পয়েন্ট, যেটা আমাদের যে স্টিল ইউজ করছি, আমাদের যে তিনটা হচ্ছে কত, 8 নম্বর বার, এই স্টিলের যে ইল্ড স্ট্রেংথ মানে এফ ওয়াই, এটা বলা হচ্ছে 60 কেএসআই। তো আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে। তো তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত? বেন্ডিং মোমেন্টের ভ্যালু ওরা বলে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে কি স্ট্রেংথ, আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে 45 কিপ ফিট। তো বেন্ডিং মোমেন্ট এটার অর্থ হচ্ছে কি, যে এখানে একটা লোড আছে, সেই লোডটার কারণে এত কিপ ফিট একটা মোমেন্ট আসছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু এই প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করি। এবং ওরা কিন্তু এখানে হচ্ছে দেখেন, কনক্রিটের আহ, আমাদের যে স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস যেটা, ঠিক আছে, সিলিন্ডার স্ট্রেংথ যেটা, এটা কত, 4000 পিএসআই। তারপর হচ্ছে এখানে আমাদের যে এটার যে মডুলাস অফ রাপচার, এটা হচ্ছে 475 পিএসআই। তারপর হচ্ছে এখানে আমাদের যে বেন্ডিং মোমেন্ট যেটা, এটা হচ্ছে 45 কিপ ফিট। তো আমি যদি হচ্ছে এখন আমাদের যে সেকশনটা ছিল, হ্যাঁ, আমরা যদি সেকশনটা একটু খেয়াল করি, ধরে নিচ্ছি যে সেকশনটা এরকম ছিল। তো এখানে হচ্ছে আমাদের এটার যে এরিয়া, এইটা হবে হচ্ছে কত, এরিয়া ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু এইচ, বা গ্রস এরিয়া যেটা কনক্রিটের। ঠিক আছে, এটা বলা ছিল হচ্ছে 10 × 25। এখানে যে স্টিল ছিল, তো টোটাল এরিয়া যদি আমি চিন্তা করি এস, তিনটা 8 নম্বর বার, তার মানে 3 × 0. সেটা যদি মাল্টিপ্লাই করি 2.37 ইঞ্চ স্কোয়ার। এরপরে আচ্ছা, এখন যেহেতু এটা স্টিল ছিল, কাজে এটার মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু হচ্ছে আমরা জানি, এই স্টিল গুলো, এটা কত, 29,000 কেএসআই, বা পিএস কনভার্ট করলে 29,000 ইন্টু 10⁻³ পিএসআই। এরপর হচ্ছে এখানে আমাদের ইসি এর যে ভ্যালুটা, দেখেন আমাদের এফ প্রাইম সি কততে আছে, এফ প্রাইম সি তে আছে 4000, তার মানে 57,000 রুট ওভার এফ প্রাইম সি, অর্থাৎ হচ্ছে 4000। তো এখানে বের করতে বলছে কি, বের করতে বলছে টপ ফাইবার স্ট্রেস এবং বটম ফাইবার স্ট্রেস। কিসের কারণে? আমাদের যে মোমেন্ট ছিল, বেন্ডিং মোমেন্ট, এটার কারণে। অর্থাৎ এখানে বিমটা যেহেতু আমাদের এইভাবে বেঁকে যাচ্ছে, হ্যাঁ, আমরা যদি এটাকে বিম বলি, তো এটার বেন্ডিংটা হচ্ছে এরকম। তো উপরের দিকে আমরা জানি যে এটা কম্প্রেশন, বটম হচ্ছে একটা টেনশন কাজ করতেছে। এই যে কম্প্রেসিভ, এই কম্প্রেশন ফেসে যে স্ট্রেসটা আর টেনশন ফেসে যে স্ট্রেসটা ডেভেলপ করতেছে, এটাই বের করতে বলছে আর কি। সো কাজেই আমরা প্রথমে এগুলো একটু বের করে নিই। ইসি হচ্ছে ধরেন 57,000 রুট ওভার এফসি প্রাইম মানে হচ্ছে 4000। তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে আমাদের 360499.996 হচ্ছে 53 এত পিএসআই। তো আমি স্টিলের হচ্ছে আমাদের যে স্ট্রেস এবং কনক্রিটের যে স্ট্রেস, সরি, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দুটাই পেয়ে গেছি। এখন আমি যদি হচ্ছে মডুলার রেশিওটা বের করতে যাই, ইএস ডিভাইডেড বাই ইসি বের করবো। তো এটা যদি আমি করি, এই ভ্যালুটা আসে হচ্ছে, আমরা যদি দেখি, এটা অলমোস্ট 8 এর মতো আসে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা কি করবো, হচ্ছে নিয়ারেস্ট ইয়েতে রাউন্ডিং করে নিব আর কি, নিয়ারেস্ট হচ্ছে হোল নাম্বারে। আচ্ছা, তো এখন আমাদের যে এসটা ছিল, একটু আগে কত পাইছিলাম, এটা হচ্ছে 2.37। ঠিক আছে, তো এখন যেহেতু হচ্ছে আমরা বলছি কি যে এখানে আমরা ফাইনালি একদম ট্রান্সফর্ম সেকশনটা ইউজ করব। তো এই n-1 ইন্টু এস ডিভাইডেড বাই 2। তো ট্রান্সফর্ম সেকশনের জন্য আমাদের প্রত্যেকটা ফ্লেঞ্জের যে এরিয়া,
প্রত্যেকটা ফ্লেঞ্জের এরিয়া হচ্ছে আমাদের কত আসে, প্রত্যেকটা ফ্লেঞ্জের এরিয়া কিন্তু আসে আমাদের n-1 ইন্টু এস ডিভাইডেড বাই 2। সো আমি যদি এটা ইউজ করি তাহলে 8-1 ইন্টু হচ্ছে এস এর ভ্যালু হচ্ছে 2.37 ডিভাইডেড বাই 2। তো এটা ফাইনালি আমাদের এখানে আসে 8.3, হ্যাঁ, ইঞ্চেস স্কয়ার। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, দেখেন আমরা মেইনলি এখানে ক্যালকুলেট করবো হচ্ছে টপ ফাইবার স্ট্রেস, যেটা কম্প্রেসিভ স্ট্রেস বলি, এফসিটি বলতে পারি, টপ ফাইবার স্ট্রেস বা টপ, আর বটম ফাইবার স্ট্রেস বা এফ, এটাকে আমরা বি বলতে পারি বা এফ সি, হ্যাঁ, অথবা হচ্ছে এফ টপ বলতে পারি, এফ বটম বলতে পারি, ঠিক আছে। সো তাহলে এই দুইটা ক্যালকুলেট করতে গেলে আমাদের যে ফর্মুলাটা আসে, হ্যাঁ, এখানে আমাদের কিন্তু দুইটা বিষয় লাগে। একটা হচ্ছে আমাদের যে এম ওয়াই ডিভাইডেড বাই আই, ঠিক আছে। তো ওয়াই এর যে ভ্যালুটা, এটাকে আমরা কি বলি, যে ডিস্টেন্স অফ নিউট্রাল এক্সিস, ঠিক আছে। তো এটা আগেই বলছি যে ডিস্টেন্স অফ নিউট্রাল এক্সিস কোথায়, ফ্রম মানে যে ফেস থেকে হচ্ছে আমরা কি করবো, যে ফেস স্ট্রেসটা বের করবো, ওই ফেস থেকে যে ডিস্টেন্সটা। সো তাহলে আমি এই নিউট্রাল এক্সিস এর ডিস্টেন্সটা আগে বের করে নিই যে কোনো একটা ডিরেকশনে। তো এখানে আমি এখন ধরে নিই যে এখানে আমাদের যে নিউট্রাল এক্সিস আছে সেটা হচ্ছে যে এই বরাবর আছে, ঠিক আছে। তো এই বরাবর আছে, তাহলে এখানে আমাদের যে নিউট্রাল এক্সিস এর ডিস্টেন্স, আমি টপ থেকে ধরে নিলাম যে এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই বার। আর ওয়াই বার যদি হয়, তো সেক্ষেত্রে এই ওয়াই বার বের করার ফর্মুলাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ওপরে হচ্ছে সামশন অফ এ ওয়াই বা এ আই ওয়াই আই ডিভাইডেড বাই নিচে হচ্ছে টোটাল, আমাদের হচ্ছে সামশন অফ টোটাল যে এরিয়াটা, ঠিক আছে, এ আই। তো এখন তাহলে এটা হচ্ছে কি অ্যালজেব্রিক সামশন, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এখানে প্রথমত আমরা যদি এখানে, যেহেতু এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি ফ্লেঞ্জ আর একটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার পুরো পার্টটা। তো আমি প্রথমে রেক্টেঙ্গুলার পার্টটা যদি নিই, তো রেক্টেঙ্গুলার পার্টটা যদি নিই তাহলে হচ্ছে এটা কত, এটার উইথ হচ্ছে 10 আর এই পাশের অংশটা হচ্ছে কত, 25। তো তাহলে 25 ইন্টু হচ্ছে 10, এবং এইটার আমাদের কত, এইটার নিউট্রাল কোথায় আছে, এটা নিউট্রাল শুধুমাত্র যদি রেক্টেঙ্গুলার পার্টটা নিই তাহলে তার নিউট্রাল থাকবে একদম মিড পয়েন্টে, মানে 25 এর মাঝামাঝি, অর্থাৎ হচ্ছে 12.5 এ থাকবে। কোথায় থেকে, এই ফেস থেকে, দেখেন এই ফেস থেকে এটা তখন 12.5 এ থাকবে। আচ্ছা, যেহেতু আমরা এই ফেস থেকে বের করতেছি ওয়াই বারটা, তারপর আমি যদি হচ্ছে এখানে, এরপর কি আমি যদি ফ্লেঞ্জের কথা চিন্তা করি, দেখেন ফ্লেঞ্জের হচ্ছে এখানে কি দুইটা পার্ট আছে। একটা পার্টের এরিয়া হচ্ছে আমরা জানি 8.3, ঠিক আছে। একটা পার্টের এরিয়া আমরা একটু আগে বের করে নিয়ে এসেছি, এটা হচ্ছে 8.3। তো যেহেতু দুইটা পার্ট আছে কাজে এটাকে 2 দিয়ে গুণ। এখন এটা কোথায় আছে, এটা হচ্ছে টপ ফেস থেকে কোথায় আছে, এটা টপ থেকে কিন্তু দেখেন ঠিক এই জায়গায় আছে আর কি। ইফেক্টিভ ডেপথ যে পোর্শনটা, মানে হচ্ছে আমাদের যে স্টিল যে জায়গায় ছিল, হ্যাঁ, স্টিলের যে সিজি এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, তাহলে এটা কত, এটা হচ্ছে কিন্তু 25, সরি 23 ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে গেছি ডিভাইডেড বাই নিচের টোটাল এরিয়া। টোটাল এরিয়া কত, একটা হচ্ছে এই পুরো রেক্টেঙ্গুলার পার্টের এরিয়া প্লাস এই আমাদের যে ফ্রেঞ্চ দুইটা আছে, ফ্রেঞ্চ দুইটার এরিয়া, তার মানে 25 × 10 প্লাস হচ্ছে 28.3। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা আসে 13 পয়েন্ট, এটা আসছে 13.15, 13.15 ইঞ্চিস। তাহলে এটা কোথায় থাকে, এটা টপ ফেস থেকে 13.15 ইঞ্চ। তো এখন আমি এই নিউট্রাল এর ডিসটেন্সটা পেয়ে গেছি, আমি চাইলে এখান থেকে কি বের করতে পারবো, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলতে পারবো। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি বের করি, এটা আগে কি হবে, তাহলে আই কোসটা আমরা আবার একটু লিখি ফর্মুলাটা, সামশন অফ বি স্কয়ার ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে এ বি স্কয়ার। তো এটা কিভাবে বোঝায়, যে আমরা যদি একটা জাস্ট ফর্মুলা এইভাবে দেখি যে বিএইচ কিউব, তো এখানে এই বিএইচ কিউব বলতে বোঝায় আমাদের যদি বি এই দিকে থাকে আর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি এইচ হয়, তাহলে এই অ্যাক্সিস এর রেসপেক্টে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে বিএইচ কিউব ডিভাইডেড বাই 12, ঠিক আছে। এখন যেহেতু এই সেকশনটা ইউনিফর্ম না, মানে এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশনই শুধু না, এখানে কি আছে, দুটো ফ্লেঞ্জ লাগানো আছে, কাজেই এটার সিজিটা কি হবে না, এটা মিড পয়েন্টে হবে না, একটু নিচে, এখানে একটু নিচের দিকে হচ্ছে আর কি। তো যেহেতু মিড দিয়ে যায়নি, কাজেই আমরা কি করবো, এটা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের মাধ্যমে এটা এই মিটার, আমরা তো মিটার রেসপেক্টে জানি, বা হচ্ছে আমরা নিউট্রাল অ্যাক্সিস এর প্রত্যেকটা সেগমেন্টের
নিউট্রালিসিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত এটা জানি। তো ওইটার বেসিসে হচ্ছে আমরা প্যারালাল এক্সিস থিওরেম ইউজ করে, এই যে এটা ইউজ করে আমরা এই পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তো এগুলো আমরা হচ্ছে অ্যানালিটিক মেকানিক্স যখন পড়বো তখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া পার্টটা কমপ্লিট করার সময় তখন এটা দেখবো আর কি ডিটেলস। তো আই থিঙ্ক এখানে হচ্ছে তাহলে দেখেন, আমরা যদি তো 10 ইন্টু হচ্ছে 25 কিউব ডিভাইডেড বাই 10 ইন্টু 25 কিউব ডিভাইডেড বাই 12, তারপরে 10 ইন্টু হচ্ছে 25 কিউব ডিভাইডেড বাই 12। এরপরে দেখেন এইটার, এই যে আমাদের বডিটা আছে, আমাদের রেক্টেঙ্গুলার বডি, ধরে নিচ্ছি যে আমাদের এখন যে নিউট্রালিসিস যেটা আসছে টোটাল পয়েন্ট আছে, ঠিক আছে, নিচের পয়েন্ট ওয়াই বার এখানে, বাট এই যে রেক্টেঙ্গুলার বডি আছে এটা নিউট্রালিসিস কোথায়, এই যে এখানে, অর্থাৎ এই 25-এর অর্ধেক 12.5। তো তাহলে আমরা কি করবো, রেক্টেঙ্গুলার এক্সিসটার এ এ মানে এরিয়া নিব 10 ইন্টু 25, ওটাকে গুণ দেবো এই দুটো এক্সিসের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা দিব। এই দুটো এক্সিসের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এটা হচ্ছে এই যে এখান থেকে 13.15 পাইছি, ওইটা থেকে মাইনাস করবো কত, 12.5, অর্থাৎ 13.15 মাইনাস 12.5। এটা হচ্ছে আমাদের, এটার উপর স্কোয়ার করে দেবো। তাহলে এটা বের হলো কি রেক্টেঙ্গুলার পার্টটার জন্য। এবার হচ্ছে আপনি আসেন ফ্লেঞ্জটার জন্য। হ্যাঁ, একইভাবে আপনি ফ্লেঞ্জটার জন্য চিন্তা করেন। দেখেন ফ্লেঞ্জের কিন্তু এখানে আমরা বলি নাই যে ফ্লেঞ্জের উইথ কত বা ফ্লেঞ্জের ডেপথ কত, এগুলো কিন্তু আমরা কিছু বলিনি। শুধু বলছি কি এখানে বের করছি কি, এই ফ্লেঞ্জের হচ্ছে আমরা এরিয়াটা বের করছি। এটার এরিয়া কত, 8.3 ইঞ্চি স্কোয়ার। এই পাশেরটা, এই পাশেরটাও 8.3 ইঞ্চি স্কোয়ার। কাজে যেহেতু এইটার হচ্ছে আমাদের উইথ ডেপথ এগুলো এখানে নেগলিজিবল, কাজেই আমরা এখানে উইথ আর ডেপথ এগুলো নিব না, মানে এই পোর্শনটা এখানে আসবে না। সো কাজে এই পোর্শনটা এখানে 0 হবে, প্লাস এখানে আমাদের এই পরের পোর্শনটা শুধু আসবে। পরের পোর্শনটা কত, এরিয়া। তো এখানে যে দুইটা ফ্লেঞ্জ আছে কাজে 2 ইন্টু 8.3। এখন ডি কত, দেখেন এইটা নিউট্রাল এক্সিস যদি আমি চিন্তা করি, এই যে স্টিলের যে সিজিটা ছিল এই পাশে, এটা হবে এটা নিউট্রাল এক্সিস। তো এটা থেকে আমাদের যে এখন এক্সিস্টিং যে নিউট্রাল এক্সিস আছে এই দুটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, তাহলে এটা কত হবে, এটা উপর থেকে এটা হচ্ছে কত, 25। হ্যাঁ, একদম টপ থেকে এখান থেকে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে 25, আর এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে 13.15। সো তাহলে মাইনাস করলে আমি ঠিক পাবো যে এই পোর্শনটা পেয়ে যাবো এটা। সো তাহলে 25 মাইনাস 13.15, এটা হচ্ছে কি স্কোয়ার। সো আমি যদি এখন এটা ক্যালকুলেশন করি, ফাইনালি এখানে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ভ্যালুটা এটা আসবে হচ্ছে আমাদের 1434, অর্থাৎ হচ্ছে 14,737। হ্যাঁ, তো ও সরি, এটা হচ্ছে আমাদের কত ছিল, এটা 25 ছিল না, এটা হচ্ছে আমাদের 23 ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ডি এর ভ্যালুটা এটা 23 ছিল। আচ্ছা, তো 23 মাইনাস হচ্ছে 13.15 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 14,737.03 আর কি। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেছি, আমি ওয়াই পেয়ে গেছি। আমাদের কি দেয়া আছে, আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা দেয়া আছে। কাজেই আমি হচ্ছে এখান থেকে এখন টপ ফাইবার স্ট্রেস আর বটম ফাইবার স্ট্রেস হিসেবে বের করতে পারবো। তো সেকশনটা আবার একটু এখানে আঁকি। তো এখানে হচ্ছে আমাদের আমাদের যে ফ্লেঞ্জ দুইটা আছে এখানে, আমাদের ডেপথ অফ নিউট্রাল এক্সিস যেটা, এটাকে আমরা কি বলতেছিলাম, ওয়াই বার বলতেছিলাম। সো তাহলে আমি যদি টপ ফাইবার স্ট্রেস চিন্তা করি, টপ যদি আমি এটাকে বলি, ফর্মুলা হচ্ছে কি এম ইন্টু আমাদের ওয়াই টপ বা ওয়াই বার আর কি এখানে, ডিভাইডেড বাই আই। তো তাহলে কত, এম এর ভ্যালু কত আমরা বলছি এখানে, এম এর ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল, 45। 45 কিপ ফিট ছিল। তো আমি এটাকে কিপ ইঞ্চে কনভার্ট করলে 12 দিয়ে গুণ দেবো আর কি। ওয়াই বার কত ছিল, ওয়াই বার ছিল 13.15। আয়ের ভ্যালু কত ছিল, আয়ের ভ্যালু পাইছি 14,737.03। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করবো, আমার টোটাল যে ভ্যালুটা আমি পাবো টপ ফাইবার স্ট্রেস, এটা হচ্ছে 0.483, সরি 482 আর কি। এখানে এটা এটা কিসে আসছে, এটা আসছে হচ্ছে কেএসআই তে আসছে। ঠিক আছে, যেহেতু 45টা কিছু ছিল কি ফিটে ছিল, এখন এটাকে আমি যদি পিএসআই তে নিতে যাই তাহলে হচ্ছে আমাদের 482 পিএসআই। এটা হচ্ছে টপ ফাইবার স্ট্রেস। এখন টপে কি হয়, টপে হচ্ছে কম্প্রেশন হয়। ঠিক আছে, এখন আসি আমরা বটমে কি হচ্ছে দেখেন। বটম ফাইবার স্ট্রেস যদি আমি চিন্তা করি, তাহলে এটাকে যদি আমি এফ বি বলি বা এফ বটম বিটি যদি বলি,
সো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে কি এম, হ্যাঁ, এটা দেখেন এইচ মাইনাস হচ্ছে ওয়াই বার, ঠিক আছে, কারণ বটম ফাইবারটার ডিস্টেন্স কোথায়, এই যে বটম ফাইবারটা এখানে, তাহলে এইটুকু পোর্শন হচ্ছে কত, এইচ মাইনাস ওয়াই বার আর কি, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই আই, অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে কত, 45 ইন্টু 12 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 25 মাইনাস 13.15 ডিভাইডেড বাই আই এর ভ্যালু হচ্ছে ওইটাই 1.737.03। সো এটাতে যদি আসি, এটার ভ্যালু আসতেছে কত, 434.2। একবার আমি লিখলাম, হ্যাঁ, মানে 1000 দিয়ে গুণ দিই আর কি, তাহলে পিএসআই তে চলে আসবে, তাহলে পিএসআই। এখন একটু দেখেন তো এটা কি আমাদের বটমে কি হচ্ছে, বটম হচ্ছে যে আমাদের যে বেন্ডিং মোমেন্টের কারণে যে স্ট্রেস ডেভেলপ করতেছে বা ফ্লেক্সুরাল স্ট্রেস ডেভেলপ করতেছে ওইটার ভ্যালু। তো এখন আমরা এখানে শুরুতে দেখে আসছি কত, এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের যে মডুলাস অফ রাপচার বা কনক্রিটের যে টেনসাইল স্ট্রেংথ বা টেনশন, হ্যাঁ, এই স্ট্রেংথটার ভ্যালু দিয়ে আসলো 475, 475 পিএসআই, মানে সে 475 পিএসআই পর্যন্ত স্ট্রেস ক্যারি করতে পারবে। ওকে, এর যে বটম ফাইবার আছে মানে হচ্ছে টেনশন ফেসের, বাট এখানে আসতেছে কত, এখানে আসতেছে মাত্র কত, 432, কাজে এখানে কি হবে না, কোনো ধরনের ক্র্যাক হবে না আর কি, ঠিক আছে। সো এটাই হচ্ছে সেকশন আনক্র্যাকড এর একটা প্রবলেম। তো যদি কি হয়, এই স্ট্রেসটা যদি হচ্ছে আমাদের, এটা যদি ওভার হয়ে যায়, মানে এটা যদি আমাদের যেমন সরি, এই যে আমাদের 475 কে যদি আহ, এটার যদি ওভারলোড হয়, মানে এটার উপর যদি ওভারলোড হয় আর কি, তাহলে 475 কে যদি ক্রস করে যায়, সে ধরেন এটার ভ্যালু আসলে হচ্ছে আপনার 550, ঠিক আছে, তখন কি হবে, তখন এখানে ক্র্যাক অকার করবে, হ্যাঁ, তখন এখানে ক্র্যাক অকার করবে। তো সেক্ষেত্রে তখন আমাদের সেকশনটা হবে কি, সেকশন ক্র্যাকড, হ্যাঁ। তখন আমাদের যে আমরা যে এতক্ষণ যে প্রবলেম গুলো দেখলাম বা এতক্ষণ আমরা যে অ্যাজাম্পশনের উপর বেসিস করে যে সলভ করলাম আর কি প্রবলেমটা, তখন এই সলিউশন আসবে না। আহ, হ্যাঁ, 482 আসলে, এখানে 482 যে পার্টটা আছে আর 475 আর কি, এইটা আসলে অলমোস্ট বলা যায় কাছাকাছি, কারণ দেখেন এখানে ডিফারেন্সটা কত, 7 5 12 আর কি, মানে মাত্র 7 পিএসআই। তো এখানে এই এটা ভ্যালু হচ্ছে যেহেতু অলমোস্ট কাছাকাছি আর কি, মানে অলমোস্ট সিমিলারই বলা যায়, এখানে ডেসিমিলার কম বেশির কারণে একটু ইয়ে হয়। তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে আসলে ক্র্যাক হবে না আর কি, হ্যাঁ, বা ক্র্যাক হইলেও সেটা খুব মাইনর, মানে ওটা ধরার মতো না, হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে হেয়ার ক্র্যাক আপনি বলতে পারেন, মানে ওটা, বাট এটা খুব একটা বেশি না আর কি, 7 পিএসআই। কিন্তু এটা যদি এমন হয় যে আপনার ধরেন 550 হয়ে গেছে বা 600 হয়ে গেছে বা 1000 হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় ধরনের ক্র্যাক হবে আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমরা যদি এটাতে আসি, সেকশন ক্র্যাকের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ দেখেন আমরা সেকশন আনক্র্যাকড যখন বলছিলাম, তখন আমরা কি বলতাম যে মডুলাস অফ রাপচারের যে ভ্যালুটা, মডুলাস অফ রাপচার, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, মডুলাস অফ রাপচার, অর্থাৎ যেখানে ছিঁড়ে যাচ্ছে, এইটা থেকে আমাদের কি হইতো, আমাদের যে মানে টেনসাইল স্ট্রেস যেটা আসতেছিল, হ্যাঁ, এটা হচ্ছে কম হইতো। এখন আমরা দেখবো যে এই মডুলাস অফ রাপচার থেকে যদি আমাদের যে টেনসাইল স্ট্রেসটা আসতেছে এটা যদি বড় হয়, যেমন আমি বলতেছিলাম কি যে 475 থেকে যদি বড় হয়, অর্থাৎ ধরেন এটা 500 বা 550 আর কি, বা হচ্ছে ধরেন 1000 এরকম হয়, সেক্ষেত্রে কি হবে, এখানে ক্র্যাক অকার করবে।